আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। বিপদে বন্ধুর পরিচয় দিল রাশিয়া ও চীন, দুঃসময়ে ইরানের পাশে থাকার ঘোষণা। তেহরান আঙ্কারার নতুন সামরিক জোট, আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে একজোট থাকবে ইরান তুরস্ক। ইতিহাসের সবচেয়ে বড় ড্রোন আক্রমণ ইরানের অপারেশন ট্রু প্রমিস। রাশিয়ার মতো অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে মিশরের হাতে, নতুন আতঙ্কে দখলদার ইসরায়েল। বাংলাদেশ এখন ইইউ এর নিরাপদ দেশের তালিকায়। হিন্দু বোর্ডে মুসলিম নেই, ওয়াকফ বোর্ডে হিন্দু কেন? ভারতীয় সুপ্রিম কোর্টের প্রশ্ন। সিরিয়ায় অশান্তি সৃষ্টি করতে গেলে আগে তুরস্কের মুখোমুখি হতে হবে, ইসরায়েলকে হুঁশিয়ারি এরদোগানের। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বিপদে বন্ধুর পরিচয় দিল রাশিয়া ও চীন, দুঃসময়ে ইরানের পাশে থাকার ঘোষণা। সময়ের কঠিন বাঁকে দাঁড়িয়ে আছে ইরান, যুক্তরাষ্ট্র যেন দেশটির পিছু লেগেছে ছায়ার মতো। আলটিমেটাম, নিষেধাজ্ঞা আর সামরিক হুমকি সব মিলিয়ে চাপে কোণঠাসা তেহরান। তবে কথাই আছে বিপদে বন্ধুর পরিচয়। সেই কথাকে সত্যি করে ইরানের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে দুই পরাশক্তি রাশিয়া ও চীন। যুক্তরাষ্ট্রের ক্ষমতা বদলালেও ইরান বিরোধী অবস্থানে তেমন কোনো বদল আসেনি, বরং ইরানের উপর চাপ প্রয়োগে আরও সক্রিয় হয়ে উঠেছে ওয়াশিংটন। তেহরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে একের পর এক হুমকি, অবরোধ আর সামরিক ব্যবস্থা গ্রহণের কথা বলছে মার্কিন প্রশাসন। ঠিক এই সময় রাশিয়া এবং চীন জানিয়েছে তারা ইরানের পাশে আছে। পরমাণু ইস্যুতে ইরানের অবস্থানকে সমর্থন জানিয়ে রাশিয়া বলেছে তারা সমস্যার সমাধানে কূটনৈতিকভাবে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক বিবৃতিতে জানান, রাশিয়া নিয়মিত ইরানের সঙ্গে যোগাযোগ রাখছে এবং আলোচনার মাধ্যমে উত্তেজনা নিরসনের চেষ্টা চালাচ্ছে। চীনও একইভাবে বলেছে পারমাণবিক ইস্যুতে আলোচনায় যুক্তরাষ্ট্রকে রাজনৈতিক আন্তরিকতা ও পারস্পরিক সম্মান দেখাতে হবে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, এই সংকটের সূচনা হয়েছিল সেই দেশ থেকেই যারা একতরফাভাবে চুক্তি থেকে বেরিয়ে গিয়েছিল, অর্থাৎ যুক্তরাষ্ট্র। চীন চায় সব পক্ষ শান্তিপূর্ণ সমাধানের পথে এগিয়ে যাক এবং বল প্রয়োগের পথ পরিহার করুক। অন্যদিকে ইরান নিজের প্রতিরক্ষা সক্ষমতা বাড়িয়ে চলেছে। সেন্টার ফর স্ট্যাটিজ অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্যাটিজ এর 2021 সালের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের কাছে রয়েছে হাজার হাজার ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র। 2023 সালে এক মার্কিন সামরিক কর্মকর্তা কংগ্রেসকে জানান, ইরানের কাছে কয়েক হাজারের বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় উদ্বেগ ইরানের পরমাণু কর্মসূচি। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফাল গ্রসি জানিয়েছেন, ইরান এমন সব উৎপাদন সংগ্রহ করেছে যা দিয়ে 6 থেকে 7টি পরমাণু অস্ত্র তৈরি করা সম্ভব। যদিও তিনি নিশ্চিত করেছেন ইরানের কাছে এখনো কোনো পরমাণু অস্ত্র নেই। টানাপোড়েনের মাঝে আলোচনার পথে এক চিলতে আশা জেগেছে। 12 এপ্রিল ওমানের রাজধানী মাস্কাটে যুক্তরাষ্ট্র এবং ইরানের প্রতিনিধিরা পরোক্ষ আলোচনায় বসে। যদিও ইরান সরাসরি ট্রাম্পকে বিশ্বাস না করার কথাও পুনর্ব্যক্ত করেছে। বৈঠকের পর ট্রাম্প বলেন, আলোচনা মোটামুটি চলছে। বিশেষজ্ঞরা মনে করছেন বহুদিনের জটিলতার সত্ত্বেও ওমানের মাস্কাটে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনার ধারাবাহিকতা ভবিষ্যতে সমঝোতার এক ক্ষীণ আশার রেখা দেখাচ্ছে। এখন নজর 19 এপ্রিলের দিকে। সেদিনের বৈঠকে হয়তো নির্ধারিত হবে মধ্যপ্রাচ্যের শান্তির ভবিষ্যৎ, কিংবা নতুন করে উত্তপ্ত হয়ে উঠবে গোটা অঞ্চল। তবে নিশ্চিত করে বলা যায়, এই দুঃসময় ইরানের পাশে যে দেশ দুটি নিঃশর্তভাবে দাঁড়িয়ে আছে তারা হলো চীন ও রাশিয়া। তেহরান আঙ্কারার নতুন সামরিক জোট, আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে একজোট থাকবে ইরান তুরস্ক। মধ্যপ্রাচ্যে নতুন এক কৌশলগত সমীকরণের আবির্ভাব ঘটেছে। আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে অবস্থানে এক দৃঢ় অবস্থানে একজোট হচ্ছে মুসলিম বিশ্বের দুই প্রভাবশালী শক্তি ইরান ও তুরস্ক। বিশেষজ্ঞদের মতে এই ঐক্য ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্রে বড় পরিবর্তনের আভাস দিচ্ছে। ফিলিস্তিনের চলমান মানবিক বিপর্যয়ে, গাজায় ইসরায়েলি আগ্রাসন ও ইরানের উপর মার্কিন চাপের প্রেক্ষিতে ইরান তুরস্ক সম্পর্ক এক নতুন মাত্রায় পৌঁছেছে। গাজাবাসীর প্রতি তুরস্কের ঐতিহ্যগত সহানুভূতির পাশাপাশি ইরানের প্রতিরোধমূলক নীতি এই জোটকে শক্তিশালী করেছে। তুরস্ক ইতিমধ্যেই নিজস্ব সামরিক প্রযুক্তি
বাইরাখতার ড্রোন, টাইফুন ক্ষেপণাস্ত্র, আতমাকা ক্রুজ মিসাইল এবং হিসার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে একটি হেভিওয়েট শক্তিতে পরিণত হয়েছে। অপরদিকে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের অটল প্রতিরোধের ইতিহাস গোটা বিশ্বে সুপরিচিত। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির মধ্যে ফোন আলাপ এবং সরাসরি বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। ইরান এই আলোচনায় তুরস্কের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেছে এবং জানানো হয়েছে তুরস্ক এই সংলাপে পূর্ণ সমর্থন জানাতে প্রস্তুত। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান নিজ দেশেও একাধিক রাজনৈতিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও ফিলিস্তিনের অধিকারের প্রশ্নে আপোষহীন অবস্থান নিয়েছে। সম্প্রতি গাজা ইস্যুতে তার একাধিক শক্ত অবস্থান এবং কূটনৈতিক পদক্ষেপে তা স্পষ্ট হয়েছে। তিনি গাজা পুনর্গঠনে সক্রিয় ভূমিকা নিতে প্রস্তুতি নিচ্ছেন এবং জোর দিয়ে বলেছেন, ফিলিস্তিনের ন্যায্য অধিকারের লড়াই থেকে কখনোই সরে আসবে না তুরস্ক। বিশ্লেষকদের মতে ইরানের স্থিরতা এবং তুরস্কের কৌশলগত দৃষ্টিভঙ্গি একত্রিত হয়ে এমন একটি বলয় তৈরি করতে চলেছে যেখানে ইসরায়েল ও আমেরিকার প্রভাব ক্ষীণ হতে বাধ্য। এই ঐক্য হতে পারে পশ্চিমাদের আধিপত্য মোকাবিলায় মুসলিম বিশ্বের এক ঐতিহাসিক প্রতিরোধের সূচনা। এছাড়া খবর রয়েছে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান শীঘ্রই ইরান সফরে যাচ্ছেন, যা এই দুই দেশের মধ্যে সম্পর্ককে আরো জোরদার করবে এবং মধ্যপ্রাচ্যে মুসলিম শক্তির নতুন জোট গঠনের সম্ভাবনা আরো বাস্তবতা পাবে। শব্দের গর্জন শুনে প্রথমে মনে হয়েছিল কোনো বড় কারখানায় বিস্ফোরণ হয়েছে, কিন্তু মুহূর্তের মধ্যে যখন আকাশে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুটে চলল একদিকে, তখনই গোটা বিশ্ব বুঝে গেল ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। এটি কোনো নিয়মিত সীমান্ত সংঘর্ষ নয়, এটি ছিল মধ্যপ্রাচ্যের সবচেয়ে আলোচিত দুটি শক্তির সরাসরি মুখোমুখি সংঘর্ষ, ইরান বনাম ইসরায়েল। অপারেশন ট্রু প্রমিস 1 এই নামে ইতিহাসের সবচেয়ে বড় ড্রোন হামলাটি পরিচালিত করে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে এটি ছিল ইসরায়েলের বিরুদ্ধে প্রথম সরাসরি সামরিক অভিযান এবং একই সঙ্গে বিশ্বের সবচেয়ে বড় সমন্বিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণ। আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নায়েনি বলেন, এই অভিযানের মাধ্যমে ইরান প্রমাণ করেছে তার সামরিক সক্ষমতা শুধু প্রতিরক্ষায় সীমাবদ্ধ নয়, প্রয়োজনে সে প্রথমে আঘাত হানতেও সক্ষম। তিনি বলেন, এটি ছিল জাতিসংঘের চার্টারের অনুচ্ছেদ 51 এর আওতায় একটি বৈধ ও আত্মরক্ষামূলক অভিযান। এই অভিযানে ইরান ব্যবহার করেছে শত শত ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন, যেগুলোর লক্ষ্য ছিল ইসরায়েলের সামরিক ঘাঁটি, গোপন গোয়েন্দা কেন্দ্র এবং সেনা ইনস্টলেশন। এই হামলার মাধ্যমে ইরান প্রমাণ করেছে তার সুনির্দিষ্ট ও নির্ভুল আঘাত হানার সক্ষমতা কতটা ভয়ঙ্কর হতে পারে। নাইনি আরো বলেন, আমরা আমাদের সামগ্রিক শক্তির একটি ক্ষুদ্র অংশ মাত্র ব্যবহার করেছি। এটি ছিল আমাদের ট্রু প্রমিস। বিশ্লেষকরা বলছেন, ইরানের এই অভিযান শুধু সামরিক নয়, রাজনৈতিক বার্তাও স্পষ্ট। ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে যাওয়ার প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন। এই অপারেশন তিনটি গুরুত্বপূর্ণ দিক থেকে এনেছে। প্রথমত, ইরানের দৃঢ় প্রতিশ্রুতি যে তার নিরাপত্তা হুমকির মুখে পড়লে তা প্রতিহত করা হবে শক্তভাবে। দ্বিতীয়ত, ইরানের সেনাবাহিনীর আত্মবিশ্বাস ও সক্ষমতা, এবং তৃতীয়ত, বৈশ্বিক যুদ্ধনীতির সুচিন্তিত ব্যবহার। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে তার জাতীয় নিরাপত্তা ও সামরিক শক্তির প্রশ্নে কোনো আলোচনা কিংবা ছাড় নয়। এই অভিযানে তেহরান দেখিয়ে দিয়েছে কেবলমাত্র প্রতিরক্ষা নয়, প্রয়োজনে তারা প্রতিপক্ষকে লক্ষ্য করেও আঘাত হানতে প্রস্তুত। বিশ্ব সম্প্রদায়ের প্রতিক্রিয়াও ছিল দোদুল্যমান। কেউ একে যুদ্ধের শুরু বলে ব্যাখ্যা করেছে, কেউ বলেছে ইরানের প্রতিশোধ। তবে একথা অস্বীকার করার উপায় নেই, অপারেশন ট্রু প্রমিস 1 মধ্যপ্রাচ্যের নিরাপত্তা চিত্রে এক যুগান্তকারী পরিবর্তনের সূচনা করেছে। এবার মিশরের সশস্ত্র বাহিনীর কাছে এখন উন্নত চীনা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা HQ-9B রয়েছে বলে দাবি করল ইসরায়েলি গণমাধ্যম। বলা হয়েছে, মিশরের এই প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার S-400 এর মতোই। সামরিক বিশ্লেষণের জন্য পরিচিত ইসরায়েলি একটি সংবাদভিত্তিক ওয়েবসাইটের বরাত দিয়ে মিডল ইস্ট মনিটর জানিয়েছে, সামরিক বিশেষজ্ঞ এবং মিশরীয় সশস্ত্র বাহিনীর মোরাল অ্যাফেয়ার্স বিভাগের সাবেক প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সামির ফারাগ সাদা এল বালাদ টিভি চ্যানেলে এক সাক্ষাৎকারে মিশরের প্রতিরক্ষা ব্যবস্থার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মিশরের কাছে দূরপাল্লার চীনা HQ-9B সহ বিভিন্ন আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই প্রথমবারের মতো মিশর আনুষ্ঠানিকভাবে HQ-9B সিস্টেম মোতায়েনের ঘোষণা দিয়েছে, যা দেশটির অস্ত্র উৎসবের
বৈচিত্র্য এবং তার আকাশ প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধির প্রতিফলন। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, HQ-9B সিস্টেমের আধুনিক সংস্করণটি উন্নত নবসক্ষমতা সম্পন্ন। এর প্রতিটি লঞ্চার ছোট, হালকা ওজনের 8টি পর্যন্ত ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র বহন করতে পারে, যা পূর্ববর্তী সংস্করণগুলোর ক্ষমতার দ্বিগুণ। HQ-9B কে চীনের অস্ত্রাগারের সবচেয়ে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয়। এটি দীর্ঘ পরিসরে লক্ষ্যবস্তুকে বাধা দিতে সক্ষম। তবে ইসরায়েলি গণমাধ্যমের এই দাবি নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি মিশরের। বাংলাদেশকে নিরাপদ দেশ হিসেবে তালিকাভুক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন। বাংলাদেশ ছাড়াও আরও 6টি দেশকে নতুন করে এই তালিকায় যুক্ত করা হয়েছে। ইউরোপীয় কমিশন জানিয়েছে তারা বাংলাদেশ, কোসোভো, কলম্বিয়া, মিশর, ভারত, মরক্কো এবং তিউনিসিয়াকে নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করতে প্রস্তাব দিয়েছে। সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন তাদের নিরাপদ দেশের তালিকায় বাংলাদেশ সহ 7টি দেশকে যুক্ত করেছে। এর মাধ্যমে ইইউ এর অভিবাসন নীতিতে বড় পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত ইউরোপে রাজনৈতিকভাবে এবং সামাজিক নিরাপত্তাহীনতা দেখিয়ে আশ্রয় নেওয়া ব্যক্তিদের জন্য বড় ধরনের বিপদ সংকেত। বহু বাংলাদেশি এসব কারণ দেখে ইউরোপে আশ্রয় নিয়ে আছেন, যেখানে বাংলাদেশকে নিরাপদ হিসেবে তালিকাভুক্ত করা হলে তাদের সেই আশ্রয় পাওয়ার পথ জটিল ও সংকুচিত হয়ে পড়বে। ইইউ এর এই উদ্যোগের সমালোচনা করেছে মানবাধিকার সংস্থাগুলো, কারণ ইউরোপীয় দেশগুলোর সরকার এখন আশ্রয় আবেদনগুলো দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তি করতে পারবে। এদিকে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে কঠিন কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। আজ বুধবার ভারতের সুপ্রিম কোর্টে এই আইনের বিরুদ্ধে 73টি পিটিশনের শুনানি হয়েছে। প্রধান বিচারপতি সঞ্জীব নেতৃত্বে বিচারপতি সঞ্জয় কুমার ও কেভি বিশ্বনাথের বেঞ্চ ওয়াকফ বাই ইউজার ও কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিলে অমুসলিম সদস্য নিয়োগের বিষয়ে সরকারের জবাব চেয়েছে। আদালতে প্রধান বিচারপতি কেন্দ্র সরকারের প্রতি প্রশ্ন রাখেন, হিন্দু দেবোত্তর বোর্ডের সদস্য হিসেবে কোন মুসলিমকে সদস্য হতে দেবে সরকার? খোলাখুলি বলুন, যদি না দেয় তবে ওয়াকফ বোর্ডে হিন্দু কেন? তিনি আরো বলেন, এই আইন নিয়ে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা হচ্ছে, যা খুবই উদ্বেগজনক। ওয়াকফ বাই ইউজার এমন একটি ব্যবস্থা যেখানে দীর্ঘদিন ধরে ধর্মীয় বা দানের কাজে ব্যবহৃত সম্পত্তি ওয়াকফ হিসেবে গণ্য হয়। এসব সম্পত্তির কাগজপত্র না থাকলেও ওয়াকফ বাই ইউজার আইনে মুসলমানদের বলে গণ্য হয়। তবে নতুন আইনে বলা হয়েছে, বিরোধপূর্ণ বা সরকারি জমি অর্থাৎ কাগজপত্র আছে এমন জমিতে এটি প্রযোজ্য হবে না। পিটিশন আবেদনকারীদের পক্ষে সিবাল নামে এক আইনজীবী বলেন, ওয়াকফ ইসলামের গুরুত্বপূর্ণ অংশ। কয়েক হাজার বছর আগে ওয়াকফ তৈরি হলেও এখন কাগজপত্র চাওয়া হচ্ছে, এটি বড় সমস্যা এবং সংবিধানের 26 নম্বর ধারা লঙ্ঘন করছে। তিনি আরো বলেন, ওয়াকফ বোর্ডে জেলা প্রশাসককে রাখা হয়েছে, তিনি সরকারের অংশ। তিনি ওয়াকফ সম্পত্তি নিয়ে কোনো সিদ্ধান্ত নিলে তা অসাংবিধানিক হবে। সিরিয়াতে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে দৃঢ় অবস্থান গ্রহণ করেছে প্রতিবেশী দেশ তুরস্ক। দামেস্কের স্থিতিশীলতা অর্জনে বাধা প্রদান করলে কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। আঙ্কারায় মন্ত্রিসভা বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন তিনি। এরদোগান বলেন, আমি স্পষ্ট করে বলছি, যারা সিরিয়ার স্থায়ী শান্তি ও স্থিতিশীলতার পথে বাধা হয়ে দাঁড়াবে তারা সিরিয়ার সরকার ও তুরস্ক উভয়ের তীব্র বাধার সম্মুখীন হবে। সংবাদ সম্মেলনে সিরিয়াকে বিভক্ত করা সকল প্রচেষ্টার বিপরীতে আঙ্কারায় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন তিনি। সেই সঙ্গে সন্ত্রাসীদের জন্য এই সীমান্তে নতুন করিডোর খোলার বিরুদ্ধেও হুঁশিয়ারি দিয়েছে। এরদোগান বলেন, যেভাবে আমরা সিরিয়াকে সন্ত্রাসী করিডোরের মাধ্যমে বিভক্ত হতে দেইনি, ঠিক সেভাবেই আমরা অন্য কোনো করিডোর দিয়েও দেশটিকে বিভক্ত হতে দেব না। তিনি বলেন, 8 ডিসেম্বরের আগের অবস্থায় ফিরে যাওয়ার মতো কোনো সম্ভাবনা নেই সিরিয়ার। 8 ডিসেম্বরের সশস্ত্র বিপ্লবের মাধ্যমে নতুন যুগের শুরু হয়েছে দামেস্কে। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। বিপদে বন্ধুর পরিচয় দিল রাশিয়া ও চীন, দুঃসময়ে ইরানের পাশে থাকার ঘোষণা। তেহরান আঙ্কারার নতুন সামরিক জোট, আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে একজোট থাকবে ইরান তুরস্ক। ইতিহাসের সবচেয়ে বড় ড্রোন আক্রমণ ইরানের অপারেশন ট্রু প্রমিস। রাশিয়ার মতো অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে মিশরের হাতে, নতুন আতঙ্কে দখলদার ইসরায়েল। বাংলাদেশ এখন ইইউ এর নিরাপদ দেশের তালিকায়। হিন্দু বোর্ডে মুসলিম নেই, ওয়াকফ বোর্ডে হিন্দু কেন? ভারতীয় সুপ্রিম কোর্টের প্রশ্ন।
সিরিয়ায় অশান্তি সৃষ্টি করতে গেলে আগে তুরস্কের মুখোমুখি হতে হবে, ইসরায়েলকে হুঁশিয়ারি এরদোগানের। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।